সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে নন গ্রেড ইংলিশের আমরা যে সিলেবাসটা আছে তার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং কোন কোন আইটেম কীভাবে প্রিপারেশন নিতে হবে, কীভাবে ভালো নম্বর পেতে পারি, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এবং তোমাদের বলেছিলাম যে তোমরা স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব, টেন্স এ সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে রাখবে। আশা করি তোমরা সেটা করেছো। তারই আলোকে আজকে আমরা একটি আইটেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে WH কোশ্চেন। এটা নিয়ে আজকে আলোচনা করব। আইটেমটি অনেকের কাছে কঠিন মনে হলেও আমি খুব সহজভাবে উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই এটা বুঝতে সক্ষম হবে এবং খুব সহজে এবং একটি ক্লাসের মাধ্যমেই আমরা এই WH কোশ্চেন করতে সক্ষম হব। তো WH কোশ্চেন করতে গেলে আমাদের প্রথমে কিন্তু অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কীভাবে করতে হয় এটা জানতে হবে। যদি আমরা এটা ভালো করে বুঝতে পারি তাহলে এটা কোনো ব্যাপারই না। WH question is really nothing if you can understand and if you can change assertive into interrogative. So let's try to learn how we can change assertive into interrogative. তাহলে আমরা একটু দেখে নিই এটা আমরা কীভাবে পড়তে পারি। সবাই একটু খেয়াল করো। তাহলে প্রথমে আমরা শিখে নিব অ্যাসার্টিভ হতে ইন্টারোগেটিভ করার নিয়ম। আমি কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করব, এটা আমরা প্রথমে শিখতে চাই। আমরা একটু খেয়াল করবো নিয়মটি কি। অ্যাসার্টিভ হতে ইন্টারোগেটিভ করার নিয়ম, প্রথম যে নিয়মটির কথা বলবো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো আমরা জানি বিভাগ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, টু। ওকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, মূলত এগুলোই ব্যবহার করা হয়ে থাকে। আরও মডালসদের আছে, ওগুলো আমার দরকার নেই। আমার যেগুলো WH কোশ্চেন পরিবর্তনের জন্য প্রয়োজন হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। আবার আমরা একটু খেয়াল করবো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি থাকে, তাহলে এদেরকে সাবজেক্টের পূর্বে বসালেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে যায়। একদম সহজ কথা, যদি আমি কোনো সেন্টেন্সের মধ্যে এই ভার্বগুলোর যে কোনো একটিকে দেখি তাহলে সেই ভার্বটিকে সাবজেক্টের পূর্বে বসাবো, বসালে সেটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে।
আবারও বলছি, ডব্লিউএস কোশ্চেন করার পূর্ব শর্ত হচ্ছে অ্যাসার্টিভকে ইন্টারগ্রেট করা, এটা শিখতে পারা। যদি আমরা এটা শিখতে পারি ভালো করে, তাহলে এটা কোনো সমস্যায় না। এখন আমরা এরই আলোকে একটি বাক্য লিখতে চাই। হি ইজ drawing a picture. Look at the sentence. He is drawing a picture. এই বাক্যের মধ্যে উপরে আমি যে ভার্বগুলোর কথা বলেছি তার কোনোটা আছে কিনা কোনো একটু খেয়াল করে দেখো। হি ইজ ড্রয়িং এ পিকচার, আমরা আবার দেখবো এম ইজ আর, আমরা দেখতে পাচ্ছি ইজ রয়েছে। কাজেই এই ভার্বটাকে আমরা কি করব, সাবজেক্টের পূর্বে বসাবো। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি। এটাও কিন্তু আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে সেন্টেন্স যখন পড়ানো হয় যে আমি কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব, সাবজেক্ট আমি কীভাবে চিনব। একটি অ্যাসার্টিভের শুরুতে কি থাকে, সাবজেক্ট থাকে। হি হলো সাবজেক্ট। কাজে আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ রয়েছে, ইজটাকে আমি কী করবো, হি এর পূর্বে বসাবো। পূর্বে বসালে কী দাঁড়াবে, ইজ হি ড্রয়িং এ পিকচার। তোমরা যদি আবার একটু খেয়াল করো, হি ইজ ড্রয়িং এ পিকচার, এই সেন্টেন্সের মধ্যে আমি ইজ পেয়েছি। আর আমাদের নিয়মে তাই ছিল যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এর যে কোনো একটি থাকলে তাকে আমি সাবজেক্টের পূর্বে বসাবো। আমি ইজ পেয়েছি, সাবজেক্টের পূর্বে বসালাম, ইজ হি ড্রয়িং এ পিকচার। কাজে এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। এই বাক্য তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ আমি যখন ডব্লিউএস কোশ্চেন পড়বো তখন আমি এই বাক্যের মাধ্যমে আবার সেটা চেঞ্জ করবো। আমরা তো প্রথমে জানছি কীভাবে ইন্টারগ্রেটিভ করতে হয়। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই ভার্বগুলোর যে কোনো একটি থাকে তাকে আমি সাবজেক্টের পূর্বে বসাবো, বসালে সেটা ইন্টারগ্রেটিভ হয়ে যাবে। আর ইন্টারগ্রেটিভের শেষে কী দিতে হয়, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, নোট অফ ইন্টারগ্রেশন ইউ হ্যাভ পুট। সো আমার এই নিয়মটি জানা হয়ে গেল। এরপর আমরা যাব সেকেন্ড নিয়ম। আমরা দ্বিতীয় নিয়মটি খেয়াল করব। যদি কোনো সেন্টেন্সের মধ্যে পূর্বে উল্লেখিত ভার্বগুলো না থাকে, পূর্বে উল্লেখিত মানে আমি যে মাত্র প্রথমে যে নিয়মটা বলেছিলাম যে কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি থাকে, তাহলে এদেরকে সাবজেক্টের পূর্বে বসালেই সেন্টেন্সটি ইন্টারগ্রেটিভ হয়ে যায়। কাজে ওই ভার্বগুলি যদি কোনো বাক্যের মধ্যে না থাকে তাহলে তাকে আমরা কীভাবে ইন্টারগ্রেটিভ করবো। সেক্ষেত্রে কী লিখেছি আমি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে পূর্বে উল্লেখিত ভার্বগুলো না থাকে তাহলে টেন্স অনুযায়ী সাবজেক্টের পূর্বে ডু, ডাজ, ডিড বসাতে হয়। এবং মূল ভার্বের বেস ফর্ম বসে। এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যদি বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্বগুলো না থাকে বা পূর্বে যে ভার্বগুলো উল্লেখ করেছি সেগুলো না থাকে, কারণ ডু, ডাজ, ডিডের সাহায্য নিয়ে সেন্টেন্সটিকে ইন্টারগ্রেটিভ করবো। এখন প্রশ্ন হতে পারে তোমাদের, স্যার আমি কোনটা ব্যবহার করবো, ডু ব্যবহার করবো, ডাজ ব্যবহার করবো না ডিড ব্যবহার করবো।
এটা নিয়ে একটু প্রশ্ন হতে পারে। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়, তাহলে আমাকে ডু অথবা ডাল ব্যবহার করতে হবে। যদি ভার্বের সাথে এস, ইয়েস বা আইয়ের যোগ করা থাকে তাহলে আমি ডাল ব্যবহার করবো, আর ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করা নেই তাহলে আমি ডু ব্যবহার করবো। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে আমি ডিড ব্যবহার করবো। কাজেই যদি কোনো বাক্যের মধ্যে ইন্টারগ্রেটিভ করার জন্য আমরা ডু, ডাজ বা ডিড ব্যবহার করি, তাহলে মূল ভার্বটি অবশ্যই বেস ফর্মে হবে, মানে প্রেজেন্ট ফর্ম যা আছে ভার্বের স্ট্রং ভার্ব উইক ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ওই প্রেজেন্ট ফর্ম যেটা ওই ফর্মে বলবে, দ্যাট ইজ ওই ভার্বের সাথে কোনো কিছুই যুক্ত হবে না। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে দেখতে চাই কি হয়। খেয়াল করো, বয়েজ প্লে ক্রিকেট, বালকরা ক্রিকেট খেলে। বয়েজ প্লে ক্রিকেট, দ্য সেন্টেন্স ইজ ভেরি প্লেন অ্যান্ড সিম্পল ওয়ান, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট সো ইজিলি। কারণ এই যে সেন্টেন্সটা আছে এটা কোন টেন্সে আছে? এটা হলো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলে থাকি, কারণ এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি, কারণ এটা প্রেজেন্ট সিম্পল এবং এখানে ভার্বের সাথে কিন্তু এর যোগ করা নেই। কারণ এটা কিন্তু আমরা ইন্টারগ্রেটিভ করতে চাই, তাহলে এই তিনটা থেকে আমি কোনটা দেব? আমাকে কী নিতে হবে? ডু নিতে হবে। আমি ডাজ নিতে পারবো না, কারণ ভার্বের সাথে এস, ইয়েস বা এর যোগ করা নেই। আমি ডিড নিতে পারবো না, কারণ এটা কিন্তু পাস্ট ফর্মে দেওয়া নেই, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে দেওয়া। কারণ আমার একটি অপশন আছে ডু দিতে হবে, তাহলে আমি বাক্যের শুরুতে কী বসাবো? ডু বসাবো। তাহলে এটা হয়ে গেল ইন্টারগ্রেটিভ, বয়েজ প্লে ক্রিকেট, ডু বয়েজ প্লে ক্রিকেট। এবার আমরা যাব কোন দিকে? Look at the sentence, he sleeps at night. তো এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স রয়েছে, কিন্তু এখানে ভার্বের সাথে কি যোগ করা আছে? এর যোগ করা আছে। তাহলে ভার্বের সাথে এর যোগ করা থাকলে আমি কিন্তু ডু এর সাহায্য নিতে পারবো না, ডিড নিতে পারবো না, যে আমাকে কী করতে হবে? ডাজের ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমার লিখতে হবে ডাজ হি স্লিপ অ্যাট নাইট। খেয়াল করো, অনেকে আবার কী করবে, এখানে ডাজও দেবে আবার এখানে এস দিয়ে রাখবে, এখানেও এস দেবো এখানে ডাজ দেবো, দুটা কিন্তু একসঙ্গে দেওয়া যায় না। কাজে এটা খেয়াল রাখতে হবে, যখন আমি কোনো সেন্টেন্সকে ইন্টারগ্রেটিভ করবো ডাজের মাধ্যমে, তখন কিন্তু ভার্বের সাথে এর যোগ করা যাবে না। আবার বলি, হি স্লিপস অ্যাট নাইট, এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এর যোগ করা আছে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে। এটাকে ইন্টারগ্রেটিভ করতে হলে আমাকে ডু, ডাজ বা ডিডের সাহায্য নিতে হবে। আমি ডু এর সাহায্য নিতে পারবো না, কারণ এখানে ভার্বের সাথে এর যোগ করা আছে, আমাকে নিতে হবে ডাজের সাহায্য। যখন আমি ডাজ ব্যবহার করবো তখন কিন্তু এখানে আমার এর ব্যবহার করা যাবে, এটাকে আমাকে অমিট করতে হবে। কি দাঁড়ালো? ডাজ হি স্লিপ অ্যাট নাইট, এটা হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। এখন আমরা আসবো ওকে, লুক এট সেন্টেন্স, দ্য বয় প্লাগড এ ম্যাঙ্গো, একটি আম তুলেছিল, আম পেরেছিল গাছ থেকে। তো দ্য বয় প্লাগড এ ম্যাঙ্গো, এই বাক্যের দিকে যদি আমি তাকাই, এই বাক্যের মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। টু বি ভার্ব বলি, হ্যাভ ভার্ব বলি, মডার্ন বলি, এই ধরনের কোনো ভার্ব নেই। তো আমরা যেটা জানি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, দ্যাট ইজ টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব অর মডাল অক্সিলারি ভার্ব, এগুলো না থাকলে ইন্টারগ্রেটিভ করতে হলে আমাকে ডু, ডাজ, ডিডের সাহায্য নিতে হবে। তো এখানে যে বাক্যটা দেওয়া আছে, দ্য বয় প্লাগড এ ম্যাঙ্গো, এখানে কিন্তু এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে না, এটা দেখতে পাচ্ছি আমরা পাস্ট টেন্সের মধ্যে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। কারণ যদি কোনো একটি সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাকে ইন্টারগ্রেটিভ করতে হলে ডু, ডাজ ব্যবহার করা যায় না, তাহলে একটি অপশনে থাকবে, সেটা হলো ডিড। তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো? ডিড ব্যবহার করবো। ডিড দ্য বয় প্লাগ এ ম্যাঙ্গো। এখানে একটি খেয়াল রাখতে হবে একটু, যখন আমরা ডিড ব্যবহার করবো তখন কিন্তু এখানে ভার্বের বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে।
এটা অনেকে ভুল করে থাকে, ওখানে ডিডিও ব্যবহার করবে, এখানে আবার ইডিও যোগ করবে। এই কাজটা অনেকে করে থাকে, এ ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। যখন আমি ডিড ব্যবহার করব তখন আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আবার বলছি, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। কাজে এটা যদি আমি প্রেজেন্ট ফর্ম না নিই তাহলে আমি ইডি বাদ দিতে পারি। তাহলে আমরা একটু খেয়াল করি আবারও। দ্য বয় প্লাগ দ্য ম্যাঙ্গো, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাকে আমি ইন্টারগ্রেট করেছি ডিডের সাহায্যে নিয়ে। কাজে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কাজে আমাকে ডিডের সাহায্যে দিতে হবে। ডিড দ্য বয় প্লাগ এ ম্যাঙ্গো। এই হলো একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগ্রেটিভ করার নিয়ম। যদি তোমরা এইটুকু বুঝে থাকো তাহলে যে কোনো সেন্টেন্সকে আমরা ডবলেস কোশ্চেনে রূপান্তর করতে সক্ষম হব, একদম খুবই সহজ। আর এটুকু যদি বুঝতে ব্যর্থ হও তাহলে তোমার পক্ষে ডবলেস কোশ্চেন করাটা কঠিন হয়ে যাবে। তাহলে আমরা আবার একটু সাম আপ করি যে অ্যাসার্টিভকে আমি কীভাবে ইন্টারগ্রেটিভ করব। প্রথম কথা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে টু বি ভার্ব, দ্যাট ইজ এম, ইজ, আর, ওয়াজ, আর, টু হ্যাভ ভার্ব যেটা হ্যাভ, হ্যাজ, হ্যাড, মডাল অক্সিলারি রয়েছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এই ভার্বগুলো যদি থাকে এদেরকে আমি সাবজেক্টের পূর্বে বসাবো, তাহলে এটা ইন্টারগ্রেটিভ হয়ে যাবে, সহজ কথা। আর যদি এই ভার্বগুলো না থাকে তাহলে আমি ডু, ডাজ, ডিডের সাহায্য নেব। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট সিম্পল টেন্সে হয় তাহলে ডু অথবা ডাজ নেব। যদি ভার্বের সাথে এর যোগ করা থাকে তাহলে আমি ডাজ নেব, আর এর যোগ করা নেই তাহলে আমি ডু নেব। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে আমি ডিড ব্যবহার করব। তাহলে আমার কী হয়ে যাবে, একটি অ্যাসার্টিভ আমি ইন্টারগ্রেটিভ করতে সক্ষম হব। সো ভেরি প্লেন অ্যান্ড সিম্পল ওয়ান। আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ যে কীভাবে আমি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগ্রেটিভ করব। এখন আসলে আমরা আসল পড়ায় চলে যাব। ইটস এ ম্যাজিক, সো ইজি ইট ইজ। এখন ডবলেস কোশ্চেন যেহেতু আমরা করবো, এখানে কয়টি শব্দ রয়েছে? 9টি শব্দ আছে মোট ডবলেস কোশ্চেন করার, সেগুলো আমরা একটু দেখতে চাই। হোয়াট রয়েছে, হুইচ, হাউ, হু, these are the 9 WH question. What, that is what, which, how, who, whom, whose, where, why, when, এগুলোর মাধ্যমে আমি ডবলেস কোশ্চেন করবো। এখন কথা হচ্ছে, এটাকে আবার ডবলেস কোশ্চেন কেন বলেছে? কারণ আমরা এখানে প্রত্যেক শব্দের মাঝে ডব্লিউ এবং এস দেখতে পাই, এই জন্য এদেরকে বলা হয় WH কোশ্চেন। এগুলোর মাধ্যমে তোমাকে কোশ্চেনটা করতে হবে। কাজে এখানে কয়টি শব্দ আছে? 9টি শব্দ রয়েছে। প্রথমে আমরা হোয়াট নিয়ে আলোচনা করি। হোয়াট নিয়ে, হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি। হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি। যেমন আমি একটা বাক্য লিখেছিলাম, হি draws a picture, খেয়াল করবে, সো ইজি, হি draws a picture। এই বাক্যটাকে কিন্তু আমরা ইন্টারগ্রেটিভ করা শিখেছি। আমি এই বাক্যটা লিখেছিলাম যে হি draws a picture, এটা ইন্টারগ্রেটিভ কি হবে? তখন আমরা কি শিখেছি, যেহেতু এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে আমাকে ডু, ডাজ, ডিডের সাহায্য নিতে হবে। তখন আমি কি লিখেছিলাম ইন্টারগ্রেটিভ করতে? এটা লিখেছিলাম, ডাজ হি ড্র এ পিকচার, এটা আমরা লিখেছিলাম, খেয়াল করো। আর এখন আমরা হোয়াটের ব্যবহার করবো। হোয়াট শব্দ হচ্ছে কি। তার মানে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো বস্তুবাচক অবজেক্ট থাকে তার পরিবর্তে আমি কী ব্যবহার করবো? হোয়াট ব্যবহার করবো। তাহলে এই হি ড্রজ এ পিকচার, এই বাক্যের মধ্যে বস্তুবাচক কোনো অবজেক্ট আছে? বড় দেখি কোনটা হতে পারে? এ পিকচার, রাইট। এ পিকচার, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। কাজে কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো বস্তুবাচক অবজেক্ট থাকে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব, রাইট। বস্তুবাচক যদি কোনো অবজেক্ট থাকে তার পরিবর্তে কি ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব। তো হি ড্রজ এ পিকচার, দেখতে পাচ্ছি আমরা এই পিকচার হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। এই যে এই পিকচার বস্তুবাচক অবজেক্ট, এর পরিবর্তে আমি কি ব্যবহার করেছি? হোয়াট ব্যবহার করেছি। আর বাকি অংশকে আমার কি করতে হবে? ইন্টারগ্রেটিভ করতে হবে। তো বাকি অংশ কি ইন্টারগ্রেটিভ করা আছে? তার মানে ইন্টারগ্রেটিভ করা জানলেই কিন্তু বিষয়টা হয়ে যায়। তাহলে হোয়াট ডাজ হি ড্র, খেয়াল করো।
হি ড্রজ এ পিকচার, তাহলে এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই পিকচার হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্ট থাকলেই তার পরিবর্তে আমি হোয়াট ব্যবহার করব এবং সেন্টেন্সের বাকি অংশকে করব ইন্টারোগেটিভ। এই কারণে ইন্টারোগেটিভ করতে হয় সেটা আমরা আগে শিখে নিয়েছি। তো আবার খেয়াল করে একটু, হি ড্রজ এ পিকচার, এই পিকচার হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এর পরিবর্তে হোয়াট ব্যবহার করেছি, বাকি অংশকে করতে হবে ইন্টারোগেটিভ। তো আমরা ইন্টারোগেটিভ করেছিলাম যে হি ড্রজ এ পিকচার, ডাজ হি ড্র এ পিকচার, এখানে এই পিকচার পরিবর্তে আমরা হোয়াট দিয়েছি, বাকি অংশ যা আছে হয়ে গেল। এবার আমরা যাব আরেকটি বাক্যে। আমরা একটু সহজ বাক্যগুলো আমরা ব্যবহার করি। হি ইজ রাইটিং ইট, আমাদের বুঝতে সুবিধা হবে, তারপর আমরা কঠিন বাক্যে চলে যাব। হি ইজ রাইটিং এ লেটার, এই বাক্যের সাথে আমরা সবাই পরিচিত। এই বাক্যের মধ্যে কোনটি বস্তুবাচক অবজেক্ট পড়ো দেখি? অবশ্যই এ লেটার বস্তুবাচক, কারণ এখানে সাবজেক্ট, এটা হচ্ছে টু বি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। কাজে যদি আমরা বস্তুবাচক অবজেক্ট দেখি তাহলে তার পরিবর্তে কি ব্যবহার করবো? হোয়াট ব্যবহার করবো, ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। তাহলে এর পরিবর্তে হবে হোয়াট। আর সেন্টেন্সের বাকি অংশকে আমরা কি করব? ইন্টারোগেটিভ করব। তো হি ইজ রাইটিং এইটুকু থাকবে, কারণ আমি এ লেটারের পরিবর্তে কি ব্যবহার করেছি? হোয়াট ব্যবহার করেছি, তাহলে এটা শেষ। বাকি হি ইজ রাইটিং, এটাকে আমরা কি করব? ইন্টারোগেটিভ করবো। ইন্টারোগেটিভ নিয়মে চলে যাই। যদি কোনো বাক্যের মধ্যে অ্যাম ইজ এর, এই যে দেখতে পাচ্ছি ইজ আছে, তাহলে ইজটাকে আমি কি করবো? সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে? ইজ হি রাইটিং, তাহলে হোয়াট ইজ হি রাইটিং, কাজ হয়ে গেল। এর নামে হচ্ছে জবলেস কোশ্চেন। আমার মনে হয় তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ, একদম ইজি। এবার আমরা একটু পাস্ট টেন্স দিয়ে দেখি। The girl bought a pen. The girl bought a pen. মেয়েটি একটি কলম কিনেছিল। এই বাক্যটাকে আমরা ডবলেস কোশ্চেনে রূপান্তর করতে চাই। তাহলে আমরা দেখব এই বাক্যের মধ্যে কোনো বস্তুবাচক অবজেক্ট আছে কি না। কি আছে? তাহলে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব। কারণ আমরা জানি কোনো বাক্যের মধ্যে বস্তুবাচক অবজেক্ট থাকলে তার পরিবর্তে হোয়াট ব্যবহার করতে হয়। সে হোয়াট আমরা ব্যবহার করেছি। কাজেই এ পেন নেই, যেহেতু এর পরিবর্তে আমরা হোয়াট ব্যবহার করেছি, কাজে এই পেন, বাকি থাকে দ্য গার্ল বট। এটাকে আমরা কি করব? ইন্টারোগেটিভ করবো। এখন ইন্টারোগেটিভ নিয়মটা আমরা প্রয়োগ করবো। এখন এই বাক্যের মধ্যে কোনো টু বি ভার্ব নেই, টু হ্যাভ ভার্ব নেই, কোনো মডাল অক্সিলারি নেই, তাহলে আমাকে ডু, ডাজ, ডিডের সাহায্যে ইন্টারোগেটিভ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি দ্য গার্ল বট, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ বট পাস্ট ফর্মে আছে। কারণ যখনই পাস্ট ফর্ম হবে তখন আমি নির্দিটা কী ব্যবহার করবো? ডিড ব্যবহার করবো। তাহলে আমার কী হবে? হোয়াট ডিড দ্য গার্ল। যখন আমি ডিড ব্যবহার করব তখনই কিন্তু মূল ভাবে কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে, এটা আমি বলেছি। তাহলে হোয়াট ডিড দ্য গার্ল বাই, হোয়াট ডিড দ্য গার্ল বাই। সো বুঝতেই পারছো কত সহজে আমরা ডবলেস কোশ্চেন করতে পারি। কিন্তু প্রথম প্রধান শর্ত হচ্ছে আমাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা আগে জানতে হবে। যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি তাহলে আমার এগুলো কোনো বিষয়ই না। ওকে, এখন আমরা যাব এই একটা জানলে পরে বাকিগুলো আপনি হয়ে যায়। আমরা একটু গ্র্যাজুয়ালি যেতে চাই, এর সাথে মিল রেখে আমরা যেটা যাব হুমের ব্যবহারে যাব। হোয়াট এবং হুমের সাথে সামঞ্জস্য রয়েছে, কারণ হোয়াট হচ্ছে যদি কোনো সেন্টেন্সে বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা হোয়াট ব্যবহার করি। আর হুম কখন ব্যবহার করব? যদি কোনো সেন্টেন্সের মধ্যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। তাহলে যেমন he knows me, সে আমাকে চিনে, he knows me। খেয়াল করো এই বাক্যের মধ্যে মিটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। কাজে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে আমরা কি ব্যবহার করবো? তার পরিবর্তে হুম ব্যবহার করবো। কাজে মেয়ের পরিবর্তে হবে হুম। আর বাকি অংশকে করবো ইন্টারোগেটিভ। আমি তো ইন্টারোগেটিভ কেমন করতে সেটা শিখিয়ে নিয়েছি। হি নোজ, এটাকে এখন আমরা ইন্টারোগেটিভ করবো। করতে গেলে দেখবো এখানে কোনো অক্সিলারি ভার্ব দেয়া নেই, না থাকলে ডু, ডাজ, ডিড।
আমি এখন কি নিতে পারবো? ডিড নিব, নিতে পারবো না কারণ এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। ডু নিব, নিতে পারবো না কারণ বাবার সাথে এর যোগ করার তাহলে আমার ডাজ ব্যবহার করতে হবে। তাহলে হুম ডাজ হি নো, শেষ। হুম ডাজ হি নো, খুবই সহজ। তার মানে এই সিস্টেম একই। আমরা যখন হোয়াট করেছি কোনো সেন্টেন্সের মধ্যে বস্তুবাচক অবজেক্ট থেকে হোয়াট ব্যবহার করব এবং বাকি অংশকে করব ইন্টারোগেটিভ। কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা ব্যক্তিবাচক কোনো অবজেক্ট দেখি তাহলে তার পরিবর্তে আমরা হুম ব্যবহার করব এবং বাকি অংশকে করব ইন্টারোগেটিভ। সব তো একই রকম দেখি, জাস্ট এই শব্দগুলোর অর্থটা একটু জানতে হবে, জানলেই হয়ে যাবে। এরপর আমরা আসবো, তাহলে আমাদের দুটো হয়ে গেল। এখন আসবো আমরা একটু গ্র্যাজুয়ালি আসি। হু এর ব্যবহার। হু কিন্তু যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যক্তির নাম দেয়া থাকে তাহলে আমরা হু ব্যবহার করব। যেমন আমি বলি শেক্সপিয়ার রোট হ্যামলেট। এখানে আমরা দেখতে পাচ্ছি শেক্সপিয়ার হচ্ছে রিনাউন্ড ড্রামাটিস্ট, একজন ব্যক্তি। কাজে যদি কোনো ব্যক্তির নাম থাকে তারপরে তো আমরা শুধু হু ব্যবহার করবো, আর কোনো চেঞ্জ হবে না। শুধু কি ব্যবহার করব? হু ব্যবহার করব। যেমন এর আগে আমরা শিখেছি হোয়াটের ক্ষেত্রে, হুমের ক্ষেত্রে যে যদি অবজেক্ট হয় বস্তুবাচক তাহলে তার পরিবর্তে হোয়াট ব্যবহার করব, বাকি অংশকে করব ইন্টারগেটিভ। যদি অবজেক্ট হয় ব্যক্তিবাচক তাহলে আমরা হুম ব্যবহার করব, বাকি অংশকে করব ইন্টারগেটিভ। আর এখানে কিন্তু ইন্টারগেটিভ করার দরকার নেই, এটা অটোমেটিক ইন্টারগেটিভ হয়ে যায়। কাজে এখানে শুধু আমরা কি করব, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ব্যক্তিবাচক, দ্যাট ইজ কোনো ব্যক্তির নাম দেয়া থাকে তাহলে তার পরিবর্তে শুধু হু ব্যবহার করব, আর কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা ইন্টারগেটিভ হয়ে যাবে। যেমন শেক্সপিয়ার রোট হ্যামলেট, এটাকে যদি আমি ডবল কোয়েশ্চন করতে চাই তাহলে হবে হু রোট হ্যামলেট, হয়ে গেল। এবার আরেকটি কথা তোমাদের মনে জাগতে পারে যে স্যার এখানে শেক্সপিয়ার রোট হ্যামলেট, এখানে তো হ্যামলেট একটা নাটকের নাম, এটা তো বস্তুবাচক অবজেক্ট। কাজে এটাকে আমি হু না দিয়ে হোয়াট দিয়ে করতে চাই, করতে পারো। তাহলে আমাদের কি করতে হবে? হ্যামলেট হচ্ছে বস্তুবাচক, এর পরিবর্তে আমি কি ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব। হোয়াট ব্যবহার করলাম, বাকি থাকে কি? শেক্সপিয়ার রোট, এটাকে ইন্টারগেটিভ করো। ইন্টারগেটিভ করলে কি হবে? কোথাও অক্সিলারি ভার্ব নেই, পাস্ট টেন্স, তাহলে ডিডের সাহায্য নেব আমি। হোয়াট ডিড শেক্সপিয়ার, সো ইউ ক্যান চেঞ্জ ইট লাইক দিস। আর এগুলো আমাদের শেখার দরকার আছে কারণ আমাদের পাংচুয়েশন কিন্তু রয়েছে, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এর জন্য কিন্তু 5 মার্কস। কাজেই তোমার কিন্তু একটু বুঝতে হবে। যদি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে তুমি প্রশ্নবোধক চিহ্ন দেবে, এটা তো মনে থাকতে হবে, পাংচুয়েশন কাজে আসবে। তো যা হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটিকে আমরা দুইভাবে চেঞ্জ করতে পারি। শেক্সপিয়ার রোট হ্যামলেট, এখানে হ্যামলেট হচ্ছে একটি নাটকের নাম, বস্তুবাচক অবজেক্ট, তার পরিবর্তে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। হোয়াট ব্যবহার করে আমরা ইন্টারগ্রেট করেছি। আবার শেক্সপিয়ার হচ্ছে একজন ব্যক্তির নাম, এর পরিবর্তে শুধু হু ব্যবহার করলে হয়ে যায়, সেটা আমরা করেছি। এবার হুয়ের আরো যে একটা নিয়ম আছে সেটা খেয়াল করো। যদি কোনো সেন্টেন্সের শুরুতে নোবডি, নো ওয়ান, নান থাকে, এই নোবডি, নো ওয়ান, নান যুক্ত কোনো সেন্টেন্সকে যদি ইন্টারগ্রেট করতে বলা হয়, আবার আমরা একটু খেয়াল করি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে নোবডি, নো ওয়ান, নান থাকে, একে ডবল কোয়েশ্চন করতে বললে শুধু এদের পরিবর্তে হু ব্যবহার করবে, আর কোনো চেঞ্জ নেই। যেমন none can escape death, মৃত্যু হতে কেউ পালাতে পারে না। none can escape death, আমরা তার নিয়মটার দিকে তাকাই, nobody, no one, none থাকলে এদের পরিবর্তে আমি হু ব্যবহার করবো। দেখতে পাচ্ছি কি নান আছে, শুধু হু ব্যবহার করবো, তাই কি হবে এটা? who can escape death।
শেষে প্রশ্নবোধক চিহ্ন। কাজেই খুব সহজেই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে বাক্যের মধ্যে যদি নোবডি, নো ওয়ান নাম থাকে তাহলে এর পরিবর্তে আমি শুধু হু ব্যবহার করব, করলে সেন্টেন্সটি ডব্লিউএস কোশ্চেনে রূপান্তরিত হয়ে যাবে। এবার আমরা যাব everybody, everyone বা all যদি থাকে তাহলে আমরা who, don't, who doesn't, who didn't ব্যবহার করব। তাহলে আমরা দেখি যদি কোনো সেন্টেন্সের শুরুতে এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো থাকে, এদের পরিবর্তে হু ডন্ট, হু ডাজেন্ট, হু ডিডন্ট ব্যবহার করব। যেমন everybody likes an honest man. Everybody likes an honest man. এই যে বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এভরিবডি রয়েছে। কাজে এই এভরিবডি যুক্ত বাক্যকে যদি ইন্টারেক্টিভ করতে চাই তাহলে এভরিবডির পরিবর্তে আমি কী ব্যবহার করবো? হু ডন্ট, হু ডাজেন্ট, হু ডিডন্ট। আমি দেখতে পাচ্ছি ভাবের সাথে এর যোগ করা আছে। যখন এর যোগ করা থাকবে তখন আমাকে ডাজেন্ট ব্যবহার করতে হবে। এখানে হবে হু ডাজেন্ট, who doesn't like an honest man. হয়ে গেল who doesn't like an honest man। তাহলে আমাদের তিনটি ওয়ার্ড হয়ে গেল, হোয়াট, হুম এবং হু। আমরা আবার একটু সাম আপ করতে চাই। হোয়াট আমরা ব্যবহার করব যদি কোনো সেন্টেন্সের মধ্যে বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে তার পরিবর্তে হোয়াট ব্যবহার করবো, এবং বাকি অংশকে করবো ইন্টারোগেটিভ। এই যে বাকি অংশকে ইন্টারোগেটিভ করবো এটা কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বলছি, কারণ আমি আগেই ইন্টারোগেটিভ কেমন করতে হয় সেটা শিখে নিয়েছি। এরপর আমরা হোমের ক্ষেত্রে আসবো। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে তার পরিবর্তে হোম ব্যবহার করবো এবং বাকি অংশকে করবো ইন্টারোগেটিভ। যদি কোনো সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের শুরুতে কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে তাহলে তার পরিবর্তে আমি হু ব্যবহার করবো, এটা অটোমেটিক ইন্টারোগেটিভ হয়ে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। যদি কোনো সেন্টেন্সের শুরুতে আমি নোবডি, নো ওয়ান নাম দেখি তাহলে তার পরিবর্তে শুধু হু ব্যবহার করবো। আর যদি কোনো সেন্টেন্সের শুরুতে এভরিবডি, এভরিওয়ান, অল দেখি তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব? হু ডন্ট, হু ডাজেন্ট, হু ডিডন্ট ব্যবহার করব। যদি ভার্বের সাথে এর যোগ করা না থাকে, প্রেজেন্ট টেন্সের হয় তাহলে হু ডন্ট। যদি ভার্বের সাথে এর যোগ করা থাকে তাহলে হু ডাজেন্ট এবং ভার্বের বেস ফর্ম হবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে হু ডিডন্ট এবং মূল ভাবে বেস ফর্ম হবে। এবার আমরা যাব হোয়ার ব্যবহারে। হোয়ার শব্দের অর্থ তো আমরা জানি, আর হচ্ছে কোথায়, কোনো স্থান, কোনো জায়গার নাম উল্লেখ থাকলে তাহলে আমরা তার পরিবর্তে হোয়ার ব্যবহার করব। করলেই সেন্টেন্সটি কী হবে? ইন্টারোগেটিভ করবো এবং এটা ডব্লিউএস কোশ্চেনে রূপান্তরিত হবে। তো আমরা একটু দেখে নিই। He has come from টাঙ্গাইল। He has come from টাঙ্গাইল। সে টাঙ্গাইল হতে এসেছে। কাজে এই যে একটা বাক্য আমরা লিখেছি, এই বাক্যের মধ্যে কি কোনো জায়গার নাম দেওয়া আছে? কোনটি? আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল, এটা একটা জায়গা, একটি জেলার নাম। ঠিক আছে? কাজেই কোনো বাক্যের মধ্যে কোনো জায়গা, কোনো জেলা, কোনো দেশের নাম যদি উল্লেখ থাকে তাহলে আমরা তার পরিবর্তে কী ব্যবহার করবো? হোয়ার ব্যবহার করবো। তাহলে টাঙ্গাইলের পরিবর্তে কী হবে? হোয়ার হবে। হয়ে গেল। এবার বাকি যা থাকবে তাকে করবো ইন্টারোগেটিভ। বাকি থাকে হি হ্যাজ কাম ফ্রম। এই যে হি হ্যাজ কাম ফ্রম দেয়া আছে, এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে, টু বি ভার্ব অর টু হ্যাভ ভার্ব অর মডেল দেয়ারি আমরা দেখতে পাচ্ছি আছে, হ্যাজ রয়েছে। এই হ্যাজটাকে আমি কোথায় নিয়ে আসবো? সাবজেক্টে তুলব। তাহলে হবে হোয়ার হ্যাজ হি কাম। কত সহজে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। হি হ্যাজ কাম ফ্রম টাঙ্গাইল, এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল একটি জায়গার নাম। জায়গার নাম থাকলে আমরা হোয়ার ব্যবহার করি, আর বাকি অংশ কি করবো? ইন্টারোগেটিভ। কাজে হয়ে গেল হি হ্যাজ
কাম ফ্রম টাঙ্গাইল, টাঙ্গাইল বলতে হোয়ার হয়েছে, বাকি অংশ কি করেছি ইন্টারোগেটিভ, হোয়ার ডাজ হি কাম ফ্রম। এবার আমরা যাব হয়েন। হয়েন হচ্ছে কখন, হয়েন হচ্ছে কখন কোনো সময়কে ইন্ডিকেট করে। আর যদি আমরা দেখি কোনো সেন্টেন্সের মধ্যে সময়ের উল্লেখ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, হয়েন ব্যবহার করবো, আর বাকি অংশ কী করবো, ইন্টারোগেটিভ, ওই একই কথা। যেমন দ্য ব্যাংক opens at 9 AM. The bank opens at 9 AM. এই বাক্যের মধ্যে কি কোথাও সময় উল্লেখ আছে? দেখতে পাচ্ছি at 9 AM সময় উল্লেখ আছে। যখন কোনো সময় উল্লেখ থাকবে তার পরিবর্তে আমরা কী ব্যবহার করবো, হয়েন ব্যবহার করবো। তাই আমরা এর পরিবর্তে হয়েন ব্যবহার করলাম। বাকি অংশ কী করবো, ইন্টারোগেটিভ। বাকি অংশ থেকে দ্য ব্যাংক ওপেন্স। কাজে এটা ইন্টারোগেটিভ করা খুবই সহজ। এর মধ্যে আমরা শিখে নিয়েছি যে যদি কোনো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাকে আমি সাবজেক্টের পূর্বে বসাবো, সেটা কিন্তু নেই। কাজে ডু, ডাজ, ডিডের সাহায্য নিতে হবে। যেহেতু ভাবের সাথে এর যোগ করা আছে, কাজে আমি এখানে ডাজের সাহায্য নেব। তাহলে হবে হোয়েন ডাজ দ্য ব্যাংক ওপেন। সময় ছিল, সময়ের পরিবর্তে হোয়েন ব্যবহার করি। যেমন আবার আমি লিখলাম হি died in 2004। এই যে বাক্যটা লিখেছি হি ডাইড ইন 2004, এই বাক্যের মধ্যে কিন্তু সময়ের উল্লেখ আছে। কোনটা আছে, 2004। ইন 2004 এর সময়। কাজেই তোমাদের আবার একটা প্রশ্ন হতে পারে, স্যার ইনটা বাদ দিয়েছেন কেন? এই 2004 যে দেওয়া আছে সময়, এই সময়ের কারণে কিন্তু আমি ইন ব্যবহার করেছি। সময় যদি না থাকে তাহলে আমি ইন কীভাবে ব্যবহার করব? এই জন্য ইনটা বাদ যাবে। হি ডাইড ইন 2004, এখানে সময় উল্লেখ আছে 2004, এর পরিবর্তে কী হবে, হয় হয়েন ব্যবহার করলাম। বাকি থাকে কি, হি ডাইড। কাজে এটাকে আমরা কি করবো, ইন্টারোগেটিভ করতে হলে যেটা পাস্ট টেন্স আমাকে ডিডের সাথে নিতে হবে। তাহলে হোয়েন ডিড হি ডাই, হোয়েন ডিড হি ডাই। সো প্লে হয়ে গেল। কাজে আমরা এর মধ্যে কটা শিখেছি, আমরা শিখেছি হোয়াটের ব্যবহার, হুম শিখেছি, হু শিখেছি, হোয়ার শিখেছি, হোয়েন শিখেছি। 6টা, 5টা শেখা হয়ে গেছে, আর বাকি রয়েছে 4টা। এরপরে আমরা যাব হোয়াই। হোয়াই শব্দের অর্থ আমরা জানি কেন, তুমি কেন কাজটি করেছো। কাজেই যদি কোনো বাক্যের মধ্যে এই কেনর কোনো উত্তর থাকে, কেন দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায়, তাহলে ওইটুকু বাদ দিয়ে তারপর উত্তর হোয়াই ব্যবহার করতে হবে। যেমন he failed in the examination as he did not study seriously. তারপর he failed in the examination, সে পরীক্ষায় ফেল করেছিল, কারণ কি, যেহেতু সে পড়াশোনা করেনি, as he did not study seriously। কারণ এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কারণ থাকবে, দ্যাট ইজ কজ অ্যান্ড রেজাল্ট। এখানে রেজাল্ট হচ্ছে হি ফেল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষা ফেল করেছে। কারণটা কি ছিল, সে পড়াশোনা করেনি। হোয়াই হলো কেন, কেন ফেল করেছে, পড়াশোনা করেনি। কাজে কেন উত্তরটা হচ্ছে সে পড়াশোনা করেনি, এইটুকু হচ্ছে কেন উত্তর। কাজে এই পরিবর্তে আমরা কি ব্যবহার করবো, হোয়াই ব্যবহার করবো। বাকি অংশ করবো ইন্টারোগেটিভ, আগের নিয়ম। হি ফেল ইন দ্য এক্সামিনেশন, এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, কাজে ডু ডাজ ডিড নিতে হবে। যদি এটা পাস্ট টেন্স কাজে ডিড নিতে হবে। তাহলে হবে হোয়াই ডিড হি ফেল ইন দ্য এক্সামিনেশন। খেয়াল করো, হি ফেল ইন দ্য এক্সামিনেশন অ্যাজ হি ডিড নট স্টাডি। তাহলে হোয়াই ডিড হি ফেল ইন দ্য এক্সামিনেশন। কাজেই আমরা হোয়াই ব্যবহারটাও শিখেছি। যদি কোনো বাক্যের মধ্যে কোনো কারণ থাকে তার পরিবর্তে হোয়াই ব্যবহার করবো এবং বাকি অংশ কী করবো, ইন্টারোগেটিভ। তাহলে প্রত্যেকটা বাক্যকে আমাকে ইন্টারোগেটিভ করতে হয়।
সেই ইন্টারগ্রেটিভ করার নিয়মটা আমরা আগে জেনে নিয়েছি, আর এখানে যে শব্দগুলো আছে এগুলোর অর্থ জানলেই হয়ে যায়, তাহলে আমরা খুঁজে বের করতে পারি। যেমন আমরা এর মধ্যে এই যে হোয়ার, কোথায়, জায়গার নাম থাকবে, তার পরিবর্তে আমি হোয়ার ব্যবহার করবো, হয় কখন, সময় থাকলে সেটা বাদ দিয়ে হোয়ার ব্যবহার করবো, বাকি অংশকে ইন্টারগ্রেটিভ, হোয়াই কেন, তার উত্তর খুঁজে বের করবো এবং সেটাকে বাদ দিয়ে হোয়ার ব্যবহার করবো। ব্যাস, তাহলে হয়ে গেল আমাদের হোয়ার ব্যবহার। এবার আমরা যাব কুইজ। কোনটি, যেমন he likes red color, সে লাল রং পছন্দ করে। কোনটি, কোন রং? লাল। আমি সাদা কালার মানে সাদা শার্ট পছন্দ করি, বা সে কাঁচা আম পছন্দ করে, বা কেউ পাকা আম পছন্দ করে, তো কাজেই কোনটি পছন্দ করে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি কি করব, হুইজ ব্যবহার করবো। যখন আমি হুইজ ব্যবহার করবো এর সাথে সবসময় একটা নাউন থাকবে। যেমন হি লাইকস রেড কালার, সে লাল রং পছন্দ করে। কোন রং পছন্দ করে? লাল রং। কাজে এই যে লাল, রেড, এর পরিবর্তে হুইজ ব্যবহার করতে হবে। আর হুইজের সাথে সবসময় একটা নাউন থাকে, তাহলে রেডের পরে নাউন কি ছিল? কালার। এটার সাথে চলে আসবে, খেয়াল করো। তাহলে কোনটি যদি হয় তাহলে আমি হুইজ ব্যবহার করব এবং এর সাথে একটি নাউন ব্যবহার করতে হবে। তাহলে হুইজ কালার, বাকি অংশ কি করবো? ইন্টারগ্রেটিভ। তাহলে হি লাইকস এর ইন্টারগ্রেটিভ হবে ডাজ হি লাইক। তাহলে হি লাইকস রেড কালার, হুইজ কালার, ডাজ হি লাইক। যেমন তুমি তোমার সাদত কলেজকে পছন্দ করো, যেমন যদি বলি দ্য স্টুডেন্টস লাইক সাদত কলেজ, তাহলে হুইজ কলেজ, হুইজ কলেজ ডু দ্য স্টুডেন্টস লাইক। কাজেই যদি কোনোটি বেছে নেওয়ার বিষয় হয় সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? হুইজ ব্যবহার করবো এবং হুইজের সাথে একটা নাউন থাকবে, আর বাকি অংশকে আমরা করবো ইন্টারগ্রেটিভ। ঠিক হুইজ যেরকম, হুইজের ব্যবহার সেই একই রকম। তো আমরা একটু খেয়াল করি, হোয়াটের ব্যবহার করেছি আমরা, হুমের ব্যবহার করেছি। দুইটাই কিন্তু বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়। হোয়াটটা হচ্ছে বস্তুবাচক অবজেক্টের ক্ষেত্রে, আর হুমটা হচ্ছে ব্যক্তিবাচক, মানে দুটোই অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এক্ষেত্রেও আমরা হুইজ এবং হুজের মধ্যে একটি সামঞ্জস্য খেয়াল করি। যখন আমি হুইজ ব্যবহার করেছি এর সাথে একটা নাউন ছিল, হুজ ব্যবহার করলে এর সাথে একটি নাউন থাকবে। যেমন the boy's father died yesterday. The boy's father died yesterday. তারপরও এই যে পসিভ কেস, যদি কোনো বাক্যের মধ্যে কোনো পসিভ কেস থাকে তাহলে তার পরিবর্তে আমরা হুজ ব্যবহার করি। তাহলে এখানে দ্য বয় যেটা হচ্ছে পসিভ কেস, এর পরিবর্তে হবে হুজ, এর সাথে একটা নাউন থাকবে ফাদার। তাহলে কি হলো? হুজ ফাদার died yesterday. Yes. The boy's father died yesterday, whose father died yesterday হয়ে গেল। এখানে কিন্তু আবার তুমি যদি চিন্তা করো যে yesterday আছে, আমি এটা তো সময়, তাই আমি when দিয়ে করব, হ্যাঁ সেটাও তুমি করতে পারো। You are getting so many options, so if you can be adept into this question, then you can use any form according to your own choice. কাজে আমরা এখানে হুজের ব্যাপারটাও করতে পেরেছি। তাহলে আমাদের হুইজ হয়ে গেল, হুজ হলো। এবার হাউ, এটা আমি পরে বলি কেন, কারণ হাউয়ের একাধিক নিয়ম রয়েছে, সমস্যা বেশি। হাউ কেমন, কিভাবে, আবার হাউ মেনি কত সংখ্যক, হাউ মাস কি পরিমাণ, হাউ ডেপথ কত গভীর। কাজে এইভাবে আমরা হাউ লং এটার অনেকগুলো ব্যবহার করেছি। হাউ হচ্ছে কেমন বা কিভাবে। যেমন যদি আমরা উদাহরণ লিখি, he point to
কলেজ অন ফুট। তারপর হি ওয়েন্ট টু কলেজ অন ফুট, সে পায়ে হেঁটে কলেজে গিয়েছিল। তো কীভাবে গিয়েছে? হোয়াট ইজ দ্য প্রসেস? অন ফুট। তাহলে এর পরবর্তী কী হবে? হাউ হবে। তাহলে কী হবে এটা? হাউ ডিড হি গো টু কলেজ। হাউ ডিড হি গো টু কলেজ, সে কীভাবে কলেজে গিয়েছিল। আবার যদি আমরা দেখি he helped two men, দুজন মানুষকে সাহায্য করেছিল। এখন এই কত সংখ্যক টু আছে, তাহলে হবে হাউ মেনি। হাউ মেনি মেন ডিড হি, কাজে এইভাবে আমরা এই ডব্লিউ করতে সক্ষম হব। তোমরা যদি এটা অনুসরণ করো, করার পর বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো সলভ করলে তাহলে তোমরা এই জব ডিসকাশন করতে সক্ষম হবে। এখন তোমাদের কাজ হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখো এবং এই নিয়মের আলোকে চেঞ্জ করে দেখবে যে প্রয়োজন। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।